নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যে শেখ হাসিনা কি তারেক রহমানকে অনুরোধ করবেন? এই বিষয়ে আজকে আমি খানিকটা আপনাদের আলোকপাত করতে চাই। তার কারণ আমি কিছু কথাবার্তা বিগত কয়েকদিন ধরে বলেছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, এমনকি যারা সরকারে আছেন এমন কয়েকজনের সঙ্গেও কথাবার্তা হয়েছে। তো তার ফলে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে খানিকটা আলোচনা করা যেতে পারে। আপনারা জানেন যে গত বছর 12 মে অন্তর্বর্তী সরকার তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, অর্থাৎ দলটিকে নিষিদ্ধ করেনি, কিন্তু তাদের কর্মসূচি, কার্যক্রম এগুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে রেখেছে। অর্থাৎ যে কারণে আওয়ামী লীগ এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। এখন আওয়ামী লীগ তারা বিভিন্ন সময়তে ইউনূস জামানাতেও অনেক কর্মসূচি দিয়েছে এবং তারা মিটিং মিছিল এসব করেছে, তার ফলে তাদের ধরপাকড় হয়েছে। এবং যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত, ফলে যে কোনো কর্মসূচির ক্ষেত্রেই কিন্তু পুলিশ অতি তৎপর হয়ে গ্রেপ্তার করেছে, বাধা দিয়েছে, আটক করেছে, এই বিষয়গুলি ঘটেছে। এখন নির্বাচনের আগে একটা ধারণা ছিল এবং বিএনপি নেতৃত্ব তারা বারে বারে এই কথাগুলি বলছিলেন, এমনকি তারেক জিয়া তিনিও একাধিকবার বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন এবং আমি দ্য ওয়ালের পক্ষ থেকে তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে বিএনপি তারা নীতিগতভাবে এটা মনে করে না যে কোনো একটা দলকে কোনো একটা আইনের আধারে নিষিদ্ধ ঘোষণা করে রাখা। জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা সেই দলকে গ্রহণ করবে কি করবে না। এটা অত্যন্ত রাজনৈতিক সুচিন্তিত মতামত এবং এটা অত্যন্ত ভালো একটা অভিমত, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা গেল যে বিএনপি সরকার গঠনের পর তাদের সুর কিন্তু বদলে গিয়েছে এবং 4-5 দিন আগে বা তার আরো একটু আগে হয়তো হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে যখন বাংলাদেশে ঢাকায় সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা বলবৎ আছে সেটা প্রত্যাহারের ব্যাপারে সরকার কিছু ভাবছে কিনা, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন তিনি এখন সরকারের 2 নম্বর ব্যক্তি। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এরকম কোনো ভাবনা সরকারের নেই। সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যে মন্ত্রক থেকে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে, তিনিও এরকমই মোটামুটি অভিমত ব্যক্ত করেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে কতগুলি অন্য ডেভেলপমেন্ট আছে, অন্য কতগুলি বিষয় আছে। সেটি হচ্ছে যে নতুন সরকার আসার পরে দেখা গেল যে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ তারা তাদের পার্টি অফিস খুলেছে, এমনকি নতুন পার্টি অফিস খুলেছে এরকমও হয়েছে। তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে, তারা দলীয় পতাকা উত্তোলন করেছে, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা তাদের ছবি টাঙিয়ে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে। এ সমস্ত কিছু কিন্তু হয়েছে অনেকগুলি জায়গাতে। এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছিল যে বিএনপির স্থানীয় নেতৃত্ব তারা প্রশাসনকে বলে আওয়ামী লীগ যাতে অফিস খুলে বসতে পারে সেই রকম কিছু উদ্যোগ বিএনপি নেতৃত্বের তরফে, নবনির্বাচিত সাংসদদের তরফে কিন্তু নেওয়া হয়েছে। এরকম ঘটনা আছে, একেবারে নেই তা কিন্তু নয়। এবং এটাও ঘটনা যে আওয়ামী লীগের কর্মসূচি বা কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা আছে, পার্টি অফিস খুলে তারা বসতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই। ফলে দলীয় দপ্তর খুলে বসতে পারাটা ব্যাপারে আইনি বাধা নেই, কিন্তু যে বাধাটি আছে সেটি রাজনৈতিক। অর্থাৎ বিএনপি, জামায়াতে ইসলামী তারা অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগকেই সুযোগ দেয়নি। সরকারে বিএনপি চলে আসার পর কোনো নেতা কিছু ইতিবাচক পদক্ষেপ করেছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বের অনুরোধে, ফলে পার্টি অফিস খোলা গিয়েছে। 2 নম্বর যে বিষয়টি এসছে সেটি হচ্ছে যে উপজেলা এবং কিছু ক্ষেত্রে জেলা স্তরের নেতা কর্মী সমর্থক যারা জেলে ছিলেন দীর্ঘদিন, এই 18 মাস ধরে জেলে, তাদের অনেকে জামিন পাচ্ছেন, আবার
উল্টো ঘটনাও আছে যে জেল গেটেই জামিন পাওয়ার পরে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং এ ব্যাপারে তো আপনারা জানেন যে একজন পুলিশ সুপারের নির্দেশিকা, সেটা মাসখানেক আগে প্রচারিত হয়েছিল, সমাজ মাধ্যমে এসেছিল, যেখানে তিনি বলছিলেন যে প্রয়োজনে শোন অ্যারেস্ট করে আবার তাদেরকে জেলে আটকে রাখতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ যারা করেন তাদেরকে সকলকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না। জাতীয় স্তরের যারা নেতা এবং যাদের মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা, অনেকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, অনেকে গুরুত্বপূর্ণ মানে পদে আছেন দলে, তাদের ব্যাপারেও কিন্তু সরকার অনমনীয় মনোভাব, অর্থাৎ তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে কোনো রকম অগ্রগতি দেখা যাচ্ছে না। কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সম্প্রতি একটি মানহানির মামলাতে জামিন তারা পেয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে 30-35টা করে মামলা দেওয়া আছে, ফলে জেল মুক্তি তাদের হয়নি। এখন এই যে জামিনগুলি দেওয়া হচ্ছে, এটার পেছনে আবার অন্য একটা বিষয় আছে, যে এটা যে খুব একটা সরকারেরই উদারতা এমনটি কিন্তু নয় সব ক্ষেত্রে নয়। এই জন্য আমি বলছি যে ইউনূস সরকারের সময়তে বাংলাদেশের জেলগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মূলত রাজনৈতিক বন্দী মানে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বা তাদের বন্ধুস্থানীয় যে রাজনৈতিক দল, সেই দলের নেতা কর্মী সমর্থকেরাই আছেন। এবং এখন অনেকে বলছেন যে এই সংখ্যাটা প্রায় 90-95%। একজন সাংবাদিক সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন, তিনি বেরিয়ে এসে বলছেন যে জেলগুলিতে 80-90-95% মানে বন্দী তারা হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। এখন ইউনূস জমানাতে এদের জামিন হয়নি, এখন যে জামিন হচ্ছে, যেটা আমি বলছিলাম, সবটা সরকারের উদারতা নয়, বরং এখানে অন্য একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে বিএনপিরও যারা আইনজীবী, যারা আইনি পেশায় আছেন, তাদের বিশেষ করে যারা ছোট ও মাঝারি স্তরের আইনজীবী, যারা নিম্ন আদালতে মূলত যারা আইনের পেশায় যুক্ত, তাদের তো মানে কি বলা যায়, রোজগারে একটা বড় টান পড়েছে। তার কারণ এই জামিনের মামলাগুলিতে তারা একটা মানে পারিশ্রমিক পান, তারা তাদের ফিস পান, এগুলি কিন্তু গত মানে সরকার আসার আগে, নির্বাচিত সরকার আসার আগে এগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আদালতে আইনজীবীদের কারোরই প্রায় কাজ ছিল না। আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা তারা তো কাজ করতেই পারছিলেন না, রাজনৈতিক কারণে তাদেরকে নানাভাবে বাধা বিপত্তির মধ্যে পড়তে হচ্ছিল। কিন্তু বিএনপি বা জামায়াতের যারা সমর্থক আইনজীবী, তাদেরও কিন্তু অর্থনৈতিক সংকট মারাত্মক জায়গায় গিয়েছিল। মূলত এই অর্থনৈতিক সংকট, আইনজীবীদের এই অর্থনৈতিক সংকট কাটানোটাও একটা উদ্দেশ্য, যে জামিন দিয়ে দেওয়া। এবং এই জামিন পাওয়ার জন্যে বিএনপি সমর্থক আইনজীবীদের কাছে যেতে হচ্ছে, জামাত সমর্থক আইনজীবীদের কাছে যেতে হচ্ছে। এগুলোও কিন্তু মানে তৃণমূল স্তর থেকে এই খবরগুলি উঠে আসছে। এখন যে কথা বলছিলাম, যে জামিন দেওয়া নিয়ে দ্বিমুখী সিদ্ধান্ত সরকারের আছে, কারো হচ্ছে না। সংখ্যাটা খুব বেশি নয়, আবার খুব কমও নয়, জামিন হচ্ছে। কিন্তু জেলা স্তর বা জাতীয় স্তর, সেই স্তরে এখনো সরকার অনমনীয়, তাদের জামিন দেওয়ার ব্যাপারে সরকার উচ্চবাচ্য করছে না। এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারেও সরকারের মানে কথাবার্তায় বা পদক্ষেপে এখনো পর্যন্ত সেরকম কোনো ভাবনার আভাস নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে, তারা কতদিন এইভাবে নিষিদ্ধ পার্টি হয়ে থাকবে? তার কারণ যতদিন তারা নিষিদ্ধ, ততদিন তাদের স্বাভাবিক কাজকর্ম করার সুযোগ তারা পাচ্ছে না, এবং কাজকর্ম করতে গেলে পরেই গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এখন গ্রেপ্তার হওয়াটা খুব মুখের কথা নয়, তার কারণ গ্রেপ্তার হলে পরে দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমায় জর্জরিত হতে হচ্ছে, জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করতে হচ্ছে, ব্যবসাপত্র লোপাট হয়ে যাচ্ছে। ফলে অনেকেই গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন, এটা স্বাভাবিক। সবাই রাজনীতির জন্য যে একেবারে মানে রাজপথে নেমে নিজের জীবন উৎসর্গ করবেন, পরিবারের কথা ভাববেন না, এমনটি প্রত্যাশা করাটাও ঠিক নয়। তো যে কথা বলছিলাম, যে তাহলে আওয়ামী লীগ কি করবে? বৃহস্পতিবার আওয়ামী লীগের একটি বড় সভা, প্রায় 4.5-5 ঘন্টা ধরে, লম্বা সময় ধরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনা সেই সভাতে ভাষণ দিয়েছেন, তিনি সভাটিতে সভাপতিত্ব করেছেন এবং এটা ছিল মূলত যে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, এই দুটিকে মিলিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা সহ সমস্ত বক্তাই একটি কথা বলেছেন যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এই মানে বিষয়টি এক এবং অদ্বিতীয়, এখানে ফারাক করার উপায় নেই। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এখন সেখানে আরও নানান রাজনৈতিক প্রসঙ্গ এসছে। আমি এই আলোচনাগুলো শুনছিলাম এই কারণে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কি বলছেন। আমি সবার বক্তৃতার মধ্যে কিন্তু সেরকম কোনো ঝাঁজ আমি পাইনি যে বিএনপির বিরুদ্ধে তারা খুব তেড়ে ফুরে। একজন মাত্র মানে বক্তা যিনি খুব জোর গলায় বলেছেন যে এইভাবে, তার কথাতে বোঝা গেল যে তিনি দেশে নেই, তিনি বলেছেন যে এইভাবে বিদেশের মাটিতে পড়ে থাকার কোনো মানে হয় না, আমাদের বরং দেশে ফিরে যাওয়া উচিত এবং ফিরে গিয়ে যদি জেল জরিমানা যা হবে বা যদি মৃত্যুও হয় তাহলে সেটাকেই মেনে নিতে হবে, কারণ এইভাবে বিদেশের মাটিতে পড়ে থাকার এই যে সমস্যা, মানসিক যন্ত্রণা, এইগুলো থেকে মুক্তি দরকার, আমাদের দেশে ফিরে যাওয়া উচিত। আপনারা জানবেন যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে শেখ হাসিনা নিজেই দলের নেতা কর্মী সমর্থকদের বার্তা দিয়েছিলেন যে ফেরার জন্য একটা প্রস্তুতি তাদের নিতে বলেছিলেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি। গতকালের ভাষণে আমি জানি না, কোনো কারণে হয়তো এটা কৌশলও হতে পারে যে কেউই খুব জোরালোভাবে কিন্তু যে আমাদের ফিরে যেতে হবে, চলুন ফিরে যাই, এই বিষয়গুলো আনেননি। একজনই মাত্র এনেছেন, মির্জা আব্বাস বলে একজন বক্তা, তিনি এই বিষয়ে তার অভিমত বলেছেন যে আমাদের এই অসম্মানের এবং এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের ফিরে যাওয়াই ভালো, তাতে যা বিপদ আসবে সেটাকে আমরা ফেস করতে হবে। আমি খুব আগ্রহ ভরে অপেক্ষা করছিলাম যে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক বা বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনা, গতকাল শেখ সেলিমও ওখানে বক্তৃতা করেছেন, সম্ভবত উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তো আমি খুব আগ্রহ ভরে ভাষণগুলি শুনছিলাম যে তারা কি বলছেন, কারণ একজন সাংবাদিক হিসেবে এটা আমার একটা আগ্রহের জায়গা যে আওয়ামী লীগ, তারেক রহমানের জমানায় আওয়ামী লীগ তাদের প্রত্যাবর্তন নিয়ে কি ভাবছে। শেখ হাসিনার যে ভাষণ, সেই ভাষণে এই প্রসঙ্গটা এসেছিল যে এই যে নিষেধাজ্ঞা বলবৎ, তাতে তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূস অবৈধ সরকার, সেই সরকারের কোনো অধিকার ছিল না আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার, ফলে এই নিষেধাজ্ঞাকে আমরা মানিনি, আমরা মানব না। এরপরে তিনি বলছেন যে এখন একটা প্রহসনের নির্বাচন হয়েছে, যে নির্বাচনে 20-22% মাত্র ভোট পড়েছে, এবং তিনি একথাও দাবি করছেন যে আওয়ামী লীগ বহু জায়গাতে বিএনপির অনুরোধে জামায়াতে ইসলামীকে ঠেকাতে বিএনপিকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, অর্থাৎ বিএনপি যে এত বিপুল সংখ্যায় জিতে ক্ষমতা দখল করেছে, এই বিষয়টাতে শেখ হাসিনা দাবি করছেন যে জামায়াতে ইসলামীকে আটকানোর জন্যে, আওয়ামী লীগের দৃষ্টিতে তারা একটি অতি সাম্প্রদায়িক দল, আর বিএনপিকে তারা বলে যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষকামী দল, আর জামায়াতে ইসলামী হচ্ছে অতি উগ্র সাম্প্রদায়িক দল। এটা আওয়ামী লীগের অবস্থান জামায়াতে ইসলামী সম্পর্কে। তো শেখ হাসিনা দাবি করছেন যে জামাতকে আটকাতে বিএনপিকে বহু জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, কারণ বিএনপির স্থানীয় নেতৃত্ব তাদের কাছে সমর্থন চেয়েছিল। প্রসঙ্গ যেটা যে নিষেধাজ্ঞার বিষয়টা, এখানে কিন্তু তিনি বলছেন যে এই সরকারটিও অবৈধ, কারণ এরা একটি মানে চুরিচামারি করা ভোটে জিতে এসে তারা সরকার গড়েছে। যেমন ওবায়দুল কাদের বলেছেন যে এটা হচ্ছে দিন রাতের ভোট, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে 2018-তে রাতের ভোট হয়েছে, অর্থাৎ ভোটের আগের দিন রাতেই ভোট হয়ে গিয়েছিল। এবারে আওয়ামী লীগ বিএনপির নির্বাচনকে বলছে যে 26-এর নির্বাচন হচ্ছে দিন রাতের ভোট, অর্থাৎ আগের দিন রাত থেকে পরের দিন সর্বসময়তেই লুটতরাজ এবং নানা
রকম অনিয়ম হয়েছে। যাই হোক, শেখ হাসিনা যেটা বলছেন যে ফলে এই সরকার আওয়ামী লীগকে ব্যান করে রেখেছে, এটাকে নিয়েও তিনি কিন্তু মানে কোনো অনুরোধ উপরোধের মধ্যে যাবেন না, বরং তিনি দাবি করছেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি দাবি করছেন যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে মুক্তি দিতে হবে, অর্থাৎ রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং আওয়ামী লীগের ওপরে এই যে নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটা তার দাবি, এটা তার অনুরোধ নয়। এবং এই দাবি তারা কিভাবে আদায় করবেন তার কোনো দিশা অবশ্য গতকালের ভাষণে তিনি বলেননি। বলেছেন যেটা, সেটি হচ্ছে যে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাও একটা খুব লক্ষণীয় যে আমি অধিকাংশ নেতার বক্তব্যে এই কথাটি বারবার শুনছিলাম যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা নিয়ে একটা ব্যাখ্যা অনেকের তরফে বলা হচ্ছে যে এই কঠিন পরিস্থিতিতেও যে ঐক্য আওয়ামী লীগের মধ্যে কাঙ্ক্ষিত ছিল সেটা নেই, অনেক ধরনের অনৈক্য দলের মধ্যে তৈরি হয়েছে। শেখ হাসিনা সবাইকে একসঙ্গে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এ কথাটি খুব জোরালোভাবে বলেছেন। অন্য নেতা যারা তারাও কিন্তু এই কথাটি বারে বারে বললেন যে ঐক্যই হচ্ছে এখন সবচেয়ে বড় আশু প্রয়োজন। এবং শেখ হাসিনা স্পষ্ট করে দিলেন যে তিনি কোনো অনুরোধ উপরোধের মধ্যে যাচ্ছেন না, তার কারণ এই সরকারকেও আওয়ামী লীগ স্বীকৃতি দিচ্ছে না। আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে এটা একটা প্রহসনের নির্বাচন এবং এই নির্বাচনের হিসেব মেলাতে পারছে না নির্বাচন কমিশন, যে কারণে শেখ হাসিনা অভিযোগ করছেন যে বুথভিত্তিক যে ভোটার তালিকা যেখানে টিক মারা আছে যে কে ভোট দিয়েছে কে দেয়নি, এই কাগজপত্রগুলোই লোপাট করে দেওয়া হয়েছে। এগুলি তিনি বলছেন যে আমি অনেক চেষ্টা করেছি এগুলো সংগ্রহ করার, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ হচ্ছে যে এখানে হিসেবে গরমিল আছে, তাই এগুলোকে লুকিয়ে ফেলা হয়েছে এবং এই নির্বাচনটা প্রহসনের নির্বাচন। ফলে সব মিলিয়ে এবং তিনি একটা সময় মন্তব্য করছেন যার মানে দাঁড়ায় যে যাহা মোহাম্মদ ইউনূস তাহাই তারেক রহমান। তিনি বলছেন যে আগের সরকারটা ছিল অবৈধ, তারা অবৈধ উপায়ে ক্ষমতা দখল করেছিল, আর এরা প্রহসনের নির্বাচনের মারফত ক্ষমতা দখল করেছে। ফলে আওয়ামী লীগের এখনো পর্যন্ত অবস্থান হচ্ছে যে তারা তারেক রহমানের কাছে কোনো অনুরোধ উপরোধ করবে না। তারা আশা করে যে তাদের এই দাবি পূরণ হবে, কিন্তু কিভাবে হবে সেই প্রসঙ্গ কিন্তু গতকালের আলোচনায় অর্থাৎ বৃহস্পতিবারের আলোচনায় আসেনি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।